জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিকই ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। বিএনপি ক্ষমতা এলে জুলাই হত্যাকাণ্ড, গুম খুন ও আওয়ামী লীগের আমলে নির্যাতিতদের বিচার করা হবে বলে আশ্বাস দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে আমরা বিএনপি পরিবার আয়োজিত আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের শিকার পরিবার ও ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ এবং ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। নিজের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো এই গুম খুন নির্যাতনের অংশ মনে করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, এসবের সুষ্ঠু বিচার না হলে দেশে আবারও অন্যায় সংঘটিত হবে। সবাই এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে বলেও এ সময় মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের সরকারকে বা কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত তারা দেবেন বাংলাদেশের জনগণ। আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে, জনগণের সরকার থাকবে, তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে। দেশের স্থিতিশীলতার স্বার্থে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন তিনি। বিএনপি সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে ফখরুল বলেন, নির্বাচনে দেরি হলে বাংলাদেশের বিরুদ্ধ শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। একই অনুষ্ঠানে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া উচিত। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন, কারণ আমরা যেটা লক্ষ্য করেছি যত দেরি হবে তত বেশি আবার এই বাংলাদেশের পক্ষের যে শক্তি, সেই শক্তি পরাজিত করবার জন্য এই বিরুদ্ধ শক্তি অর্থাৎ ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চালাতে শুরু করবে। দ্রুত একটি নির্বাচিত সরকার এলে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সন্ধ্যায় শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ইফতার মাহফিলে তিনি কথা বলেন। এ সময় তিনি বিগত সরকারের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়েছে। এছাড়া শিক্ষা খাতে নিয়োগ দুর্নীতির কথা তুলে ধরে তিনি বলেন, শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে তার বিচার করা হবে। এ সময় আগামী দিনে এদেশে মানসম্মত শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দেন তিনি। এর আগেও একটি সভা হয়েছে, তার শিক্ষা প্রতিষ্ঠান একটি নির্বাচিত সরকার জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করে, জনগণের সাথে তাদের যে সম্পর্কিত জনগণের সমস্যা, শিক্ষকদের সমস্যা, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা, প্রতিনিয়ত একটি নির্বাচিত সরকার এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত থাকে। আজকে যেটা অনুপস্থিত, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। রাজনীতিতে ভিন্ন মত গণতান্ত্রিক ব্যবস্থার সৌন্দর্য, তবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রকৌশলীদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। মতপার্থক্য যেন মতবিরোধে পরিণত না হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান জামায়াতের আমির। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার প্রশ্নে আপোষহীন থাকায় আবরার ফাহাদকে জীবন দিতে হয়েছে। এ সময় শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দ্রুত কার্যকরের দাবি জানান তিনি। রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য। মতপার্থক্য সমস্যা নাই, কিন্তু মতপার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না হয়। আমরা এখন মতপার্থক্য করি না, এখন আমরা মতবিরোধ করি। এই জায়গায় আমাদের আপত্তি। জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মতপার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাজি না। এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত।
নির্বাচনী পর্যবেক্ষক, রাজনৈতিক দলগুলোর এজেন্ট সহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে আগ্রহের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রোববার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এই কথা জানান ইইউ রাষ্ট্রদূত। এ সময় আন্তর্জাতিক মানে নির্বাচন করতে ইসিকে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি। The Chief Election Commissioner that the European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise. ওনারা চায় যে আন্তর্জাতিক মানের একটা নির্বাচন দেখতে চান, যেটা আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ, এখানে আমাদের তো দ্বিমত নাই। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা, এটা আমরাও চাই। নিরপেক্ষভাবে আমরা ইসি কাজ করবো, এটা তো আমরা ঘোষণা দিয়েছি, আপনারা সব জানেন, এবং আমরা তো খুব ট্রান্সপারেন্ট ওয়েতে কাজ করছি। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 আসামির মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবনের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আসামিরা পারস্পরিক যোগ সাজশে শিবির কর্মী সন্দেহে আবরার ফাহাদকে হত্যা করেছে, কেউ তাকে বাঁচাতে আসেনি। হাইকোর্ট এই পর্যবেক্ষণ দিয়ে রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রায়ে সন্তুষ্টি জানালেও কারাগার থেকে আসামি পালানোয় ক্ষুব্ধ আবরারের বাবা ও ভাই, দ্রুত রায় কার্যকরের দাবি তাদের। এদিকে অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের শৃঙ্খলা আনতে এই রায় গুরুত্ব বহন করে। 6 বছর আগে নৃশংস এই ঘটনায় জড়িত সবাই ছিল তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মী। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে, সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে, সেটা আমরা সবার কাছে আবেদন জানাই। একজনকে পালিয়ে চলে গেছে, ইভেন সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন হচ্ছে 6 মাস পরে জানানো হলো, তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে। আবারও অবৈধ সম্পদের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর SK সুর, তার স্ত্রী, মেয়ের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, তথ্যমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে হাসানুল হক ইনু 4,44,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়াও ব্যাংক হিসাবে তার বিরুদ্ধে 11,88,00,000 টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। তার স্ত্রীর বিরুদ্ধেও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর SK সুর চৌধুরীর বিরুদ্ধে 1,99,00,000 টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকিং চ্যানেলে 5,96,00,000 টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধেও মামলা করেছে দুদক। একই অভিযোগে তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। এছাড়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সাবেক তথ্যমন্ত্রী পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অপরাধমূলক অসদ আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 4,84,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং তার 4টি ব্যাংক হিসাবে 11,88,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর তথা পাবলিক সার্ভেন্ট হিসাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির আশ্রয়ে প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সঙ্গে একমাত্র আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এই মামলায় তাকে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় শেখ হাসিনার সহযোগী হিসেবে আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে মনে করে প্রসিকিউশন। এদিকে সাভারের শিক্ষার্থী আওসাবুল ইয়ামিন হত্যা মামলায় সাভারের স্থানীয় 3 আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন সাহেবকে ওই মামলাতে আসামি হিসাবে গ্রেপ্তার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম। সেই আবেদনটা আজকে মঞ্জুর হয়েছে। তিনি এই মামলায়
শেখ হাসিনার সাথে সহ আসামি হিসাবে অন্তর্ভুক্ত হবেন এবং এই মামলায় চৌধুরী আব্দুল আল মামুন সাহেবকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের জন্য আমাদের তদন্ত সংস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রদান করেছেন। ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয় সংশ্লিষ্টদের এটি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দুপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে এ কথা জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সভায় যোগ দেন পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। এই বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব জানান, আসন্ন স্বাধীনতা দিবস ও ঈদের ছুটিতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। আপনারা রিসেন্ট অল্প কিছুদিনের মধ্যে দেখেছেন পুলিশ শক্ত হয়েছে, কাজ চলছে, ইনশাল্লাহ আমরা কোনো থ্রেট দেখছি না। ঈদ উপলক্ষে শ্রমিক অসন্তোষের সমস্যা থাকে, সেগুলো মিনিমাইজ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করা হয়েছে। যেমন বেতন, সেটা আমরা নিশ্চিত করার জন্য বিকেএমইএর প্রধানরা আসছিলেন, তাদের সাথে কথা বলেছি। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষ স্বীকার করে প্রধান অভিযুক্ত হিটু শেখের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর বাকি ৩ আসামিকেও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ। রোববার সকালে পুলিশ সুপার মিনা মাহমুদা নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান। তিনি বলেন, মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই মধ্যে প্রধান আসামি হিটু শেখ আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি ৩ আসামির জিজ্ঞাসাবাদ চলছে। গত ৬ মার্চ বোনের বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশুটি। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। এ ঘটনায় আগেই ৮ মার্চ মেয়েটির মা বাদী হয়ে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, ভগ্নিপতি সজীব শেখ এবং তার বড় ভাই রাতুল শেখ ও তার মা সাজিদা বেগমকে আসামি করে সদর থানায় ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা করেন। পরে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণ মামলায় এ পর্যন্ত আমরা ৮ জনকে গ্রেফতার করেছি, ৪ জনকে গ্রেফতার করেছি। এদের মধ্যে অন্যতম আসামি হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি ৩ জনকে আমরা এখনো জিজ্ঞাসাবাদ করছি। এই মামলা সংশ্লিষ্ট আলামত আমরা সংগ্রহ করে সিআইডিতে পাঠিয়েছি ফরেনসিকের জন্য। বরগুনায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় ৩ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১-এর বিচারক শরীয়তুল্লাহর আদালতে জামিন আবেদন করলে নামঞ্জুর করেন তিনি। এর আগে আসামি পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম ধর্ষণ মামলার প্রধান আসামি সজীব চন্দ্র সহ ৩ জন জামিন আবেদন করেন। এদিকে ৭ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ ও পরে তার বাবাকে হত্যার ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করেছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা। সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখা। একই সাথে জেলা আইনজীবী সমিতির সামনে ধর্ষকের বিচার ও মন্টু দাস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চেয়ে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি ও বাংলাদেশ মহিলা পরিষদের সদস্যরা। যশোরের গদখালিতে ফুল কিনতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। রোববার ইফতারের আগে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় 2 ছাত্রদল নেতা সহ অভিযুক্ত 4 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, মনিরামপুর উপজেলার বাসিন্দা ওই তরুণী নাভারণ উপজেলায় তার খালা বাড়িতে বেড়াতে এসেছিল। পরে বিকেলে বাড়ি ফেরার পথে ফুল কিনতে গদখালিতে গেলে কয়েকজন যুবক তাকে ধর্ষণ করে। এই ঘটনায় তরুণী পুলিশকে জানালে এ ঘটনায় 4 অভিযুক্তকে আটক করা হয়। ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ছাত্রদলের 2 নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে ধর্ষণ শব্দের ব্যবহার নিয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর মন্তব্যের নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। গণমাধ্যমে পাঠানো প্রেস নোটে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এমন জঘন্য অপরাধকে অবশ্যই যথাযথ নাম দিয়েই বলা উচিত। দেশের নাগরিকদের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা অন্তর্বর্তী সরকার সহ্য করবে না বলেও জানায় প্রেস উইং। এদিকে স্বাধীনতা দিবসে এবছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে তাও সত্য নয় বলেও জানিয়েছে প্রেস উইং। জানানো হয়েছে, জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের মতো এবারও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি 63 জেলায় যথাযথ মর্যাদায় কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
গণমাধ্যমে ধর্ষণ শব্দটি ব্যবহার না করতে ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে সকালে মানিক বে অ্যাভিনিউয়ে মানববন্ধনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এ কথার মাধ্যমে প্রকৃতপক্ষে ধর্ষকের পক্ষেই অবস্থান নিয়েছেন তিনি। ডিএমপি কমিশনারের এমন আহ্বানকে গণমাধ্যম প্রত্যাখ্যান করবে আশা করে এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান ডক্টর ইফতেখারুজ্জামান। দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় উদ্বেগও জানান তিনি। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সমাজ এগিয়ে যেতে পারবে না। এছাড়া ধর্ষণের শিকার নারীর বদলে ধর্ষকের নাম গণমাধ্যমের প্রচারের আহ্বান জানান তারা। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ধর্ষণ শব্দটির বদলে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দ ব্যবহার করতে গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান। নারীর অধিকার সুরক্ষার জন্য নারী এবং শিশু ধর্ষণ প্রতিরোধের জন্য কার্যকর আইনটি হয় এবং অধিকার নিশ্চিত করা যায়। একপাক্ষিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো আইন করবে সেটা আমরা আশা করব না। আমি আবারও বলবো যে আইনটি হতে যাচ্ছে, যে সংস্কার হতে যাচ্ছে যে আইনের, সেটি অবশ্যই যেন অংশীজনকে সম্পৃক্ত করে আলোচনা সাপেক্ষে সেটি প্রণয়ন করা হয়। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন বলে ধর্ষণ শব্দটা ব্যবহার না করার জন্য গণমাধ্যম আপনাদেরকে যখন অনুরোধ করে, তখন আমাদের অবাক হতে হয়, আমাদের তাদের প্রতি, তাদের এই অবস্থানের প্রতি ঘৃণা প্রকাশ করতে হয়। কারণ এর মাধ্যমে তিনি যেটা করছেন, বাস্তবে ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। শিশু নির্যাতন ও ধর্ষণের মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে শিশু অধিকার নিয়ে কাজ করা 5টি এনজিও। রোববার রাজধানীর রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরে আইন ও সালিশ কেন্দ্র, ব্রেকিং দ্য সাইলেন্স, মানুষের জন্য ফাউন্ডেশন, প্ল্যান ইন্টারন্যাশনাল ও সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ। এ সময় বক্তারা বলেন, শিশুদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে মহিলা বিষয়ক অধিদপ্তরের মতো একটি শিশু বিষয়ক অধিদপ্তরও স্থাপন করতে হবে। শিশুর কথাকে বিশ্বাস করতে হবে, যাতে শিশু যদি তার কোনো বিপদাপন্নতার কথা বলে, তার কোনো সমস্যার কথা বলে, সেটি যেন আমরা গুরুত্বের সাথে বিবেচনা করি। পরিকল্পিতভাবে প্রতিরোধে গুরুত্ব দেওয়া উচিত। এরকম ঘটনা যাতে আমরা বারবার করে আমাদের সামনে আসতে না হয়। আর প্রতিকারের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর ক্ষেত্রে দৃষ্টান্তমূলক ব্যবস্থা। প্রাথমিক এবং মাধ্যমিক এবং মাদ্রাসা এদের সাথে আমরা কাজ করছি, যাতে সামাজিকভাবে এই যে জ্ঞান, এই তথ্য এটা ছড়িয়ে দিতে পারি এবং শিশুদেরকে সুরক্ষিত রাখতে পারি। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে 2টি মামলায় 7 দিন করে 14 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। পরে 14 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 2 মামলায় 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক আবু বকর সিদ্দিক। এর আগে শনিবার রাজধানীর বসুন্ধরা সিটি থেকে গ্রেফতারের পর ছোট সাজ্জাদকে চট্টগ্রামের পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। এ সময় তাকে মদত দেয়া বিদেশে থাকা সন্ত্রাসীদেরও আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়। গ্রেফতার ছোট সাজ্জাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও পুলিশের ওপর হামলা সহ অন্তত 16টি মামলা রয়েছে। দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এখানে এই চাঁদাবাজিগুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের অ্যাট্রসিটি আছে চট্টগ্রাম শহরের নর্থ ডিভিশন কেন্দ্রিক তার ছিল। গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে তথ্যগুলো নিয়ে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য পুলিশ সদরদপ্তরকে অনুরোধ জানাবো। AK-47 অ্যাসল্ট রাইফেল, AK-55, AK-57 এমনকি টরাস 9mm পিস্তল তাদের কাছে এখন আছে। কক্সবাজারের পাহাড়তলীতে মুজিবুর রহমান নামের এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যা 7টার দিকে পাহাড়তলী বাজারে এই ঘটনা ঘটে। ঘটনার পর রাত 9টার দিকে উত্তেজিত লোকজন অভিযুক্ত গোলাম মোস্তফার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। নিহত মুজিবুর রহমান স্থানীয় হালিমাপাড়া এলাকার বাসিন্দা। নিহতের পরিবারের অভিযোগ, পাহাড়তলীর একটি গ্যারেজে ইজি বাইক নিয়ে মুজিবুর রহমান ও পাশের ইসলামপুর এলাকার গোলাম মোস্তফার কথা কাটাকাটি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করে গোলাম মোস্তফা। এতে গুরুতর জখম হলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর গোলাম মোস্তফার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয়রা। ফলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।
মূল্যস্ফীতির কষাঘাত সহজেই থামবে না বলে শঙ্কা প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির দাবি, ভঙ্গুর আর্থিক খাত, রাজস্ব ঘাটতি আর বিদেশি ঋণ পরিশোধের চাপ থাকায় বাংলাদেশ ব্যাংক জুলাইয়ের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারবে না। সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে 2025-26 অর্থ বছরের বাজেট সুপারিশ তুলে ধরে সংস্থাটি। এ সময় তারা বলেন, চলতি অর্থ বছরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে কম হবে। এ কারণে বাজেটে ঘাটতি অর্থায়নে টাকা ছাপিয়ে ঋণ করতে হচ্ছে সরকারকে। গবেষকরা বলেন, ধারাবাহিক মূল্যস্ফীতির চাপে সংকটে আছে নিম্ন ও সীমিত আয়ের মানুষ। তাদের কিছুটা স্বস্তি দিতে বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে সিপিডি। মুদ্রানীতির স্থিতিশীলতা পুনরুদ্ধার এখন নীতি নির্ধারকদের একটা প্রধান অন্যতম কাজ। এটি অর্জনের জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হার স্থিতিশীল করা এবং আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। আমাদেরকে খাদ্য মূল্যস্ফীতির দিকে এবং খাদ্য যে প্রাপ্তি সেটার দিকে আমাদের রাখতে হবে। বিশেষত ফার্টিলাইজার, আমাদের ইলেকট্রিসিটি, আমাদের ইরিগেশনের জন্য যে তেল, এগুলোতে ডিজেল ইত্যাদি যাতে কোনো ধরনের সমস্যা না হয়। দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে মাত্র কয়েক মাসের মধ্যেই ই-রিটার্ন পদ্ধতি বাস্তবায়ন করেছে এনবিআর। অথচ বিগত সরকার বিদেশি প্রতিষ্ঠানকে কাজ দিয়েও প্রকল্প শেষ করতে পারেনি বলে অভিযোগ করেছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল রহমান খান। রোববার দুপুরে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অনলাইন রিটার্ন দাখিলে বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে এক কর্মশালায় কথা বলেন তিনি। কর্মশালায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার করদাতারা। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, আয়কর রিটার্নের নথিপত্র সংগ্রহে রাখতে বড় ক্লাউড প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে এনবিআর। ই রিটার্ন আরও সহজ করতে শিগগিরই মোবাইল অ্যাপস তৈরির কাজও শুরু হবে বলে জানান তিনি। ভবিষ্যতে আমরা এনবিআর এর প্রতিটা কাজকে আমরা যা কিছুই করি এগুলো সবগুলোই ডিজিটাল পদ্ধতিতে হবে এবং ডিজিটাইজ করব, এই অঙ্গীকার করে আমরা আমাদের মাস্টার প্ল্যান তৈরি করছি এবং সেই অনুযায়ী আমরা প্রজেক্ট হাতে নিয়েছি। আমাদের যত সময় লাগুক আমরা টোটালি আমাদের এনবিআর এর প্রতিটা কাজকে ডিজিটাইজ করব, এই অঙ্গীকার ব্যক্ত করছি। বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষণ বাড়ছে, এর সঙ্গে মোটা দাগে মানসিক সমস্যার সম্পর্ক নেই। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সেন্টার হেলথ আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ডিরেক্টর ডক্টর মাহবুবুর রহমান। তিনি আরও বলেন, ধর্ষণের পর অনেক সময় ভিকটিমের পরিবার তা গোপন করার চেষ্টা করেন, আর এতে করে মানসিকভাবে বিপর্যস্ত হয় ভিকটিম, সুযোগ পায় ধর্ষক। এ সময় প্রফেসর সালাউদ্দিন কাউসার বিপ্লব বলেন, গণমাধ্যমকে ভিকটিমের নাম প্রকাশের ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত। বেশিরভাগ সময় সামাজিক কারণে এই ভিকটিম স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। সংবাদ সম্মেলনে উপস্থিত মানসিক রোগ বিশেষজ্ঞরা বলেন, শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হতে হবে পরিবারকেই, প্রয়োজনে সহযোগিতা নিতে হবে বিশেষজ্ঞদের। যে কোনো অন্যায়, অবিচার কিংবা যে অপরাধগুলি আছে তার বিরুদ্ধে কাজ করতে আমরা যখনই আমাদের কোনো সম্মেলন হয়, আমাদের সেমিনার হয়, তখন আমরা অবশ্যই এই বিষয়গুলি উঠায় নিয়ে আসি। আমাদের ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমরা কমিউনিটি লেভেলে এবং আমরা আরো বড় পর্যায়ে আমরা ধর্ষণ পরবর্তী যে মানসিক স্বাস্থ্যের কি বিকাশ, কি সমস্যা হয়, সেগুলি নিয়ে আমরা অবশ্যই বড় প্ল্যাটফর্মে আমরা কাজ করার আগ্রহ প্রকাশ করি। ইতালির ভিসা জটিলতায় ঝুলে আছে ভিসা প্রত্যাশী প্রায় 60,000 বাংলাদেশির ভবিষ্যৎ। ভিসা আবেদনের 2 বছর পেরিয়ে গেলেও আবেদনকারীদের ভিসা নিষ্পত্তি করতে পারেনি দেশটির দূতাবাস। রোববার দুপুরে প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, ভিসা প্রক্রিয়া নিষ্পত্তির জন্য 90 দিনের সময়ের কথা থাকলেও পেরিয়ে গেছে 2 বছর, কিন্তু কোনো ফলাফল জানাতে পারেনি তারা। এতে করে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভিসা প্রত্যাশীরা। তাদের দাবি, কাগজপত্র বৈধ হলেও কূটনৈতিক বোঝাপড়ার অভাবে এমন সমস্যায় পড়েছেন তারা। এমন অবস্থায় বিষয়টি সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। পাকিস্তান এবং শ্রীলঙ্কা তাদের কূটনৈতিকভাবে তারা একটা সমাধান করে ফেলছে এবং তাদেরগুলা মাশাআল্লাহ তারা দিচ্ছে। তো আমরা বাংলাদেশের গুলো আমাদের কি ব্যর্থতা, যেখানে 3 জনকে একসাথে তারা স্থগিত করছিল, সেখানে 2 জন স্থগিত তারা উঠিয়ে নিতে পারছে কূটনৈতিক পর্যায়ে, আমরা কেন পারছি না? আমাদের দরকার সঠিক উদ্যোগ এবং সদিচ্ছা। আজকের সংবাদ সম্মেলনের পরে অবশ্যই প্রধান উপদেষ্টা অথবা তার প্রেস সচিবের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য তাদের পদক্ষেপ জানিয়ে দিবেন। যদি এমনটা না হয়
আমরা আমাদের পরিবারবর্গ নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব। চট্টগ্রামের থান কাপড় ও তৈরি পোশাকের বড় পাইকারি মার্কেট টেরি বাজারের খাজা মার্কেটে পুড়ে গেছে 20টি পোশাকের গুদাম। এতে 6 থেকে 7 কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। রোববার সন্ধ্যা 7টার দিকে মার্কেটের একটি কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আশপাশের পানির ব্যবস্থা না থাকায় ও সরু রাস্তা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ সময় বেশ কিছু দোকানে ঘটে লুটপাটের ঘটনা। ঈদের আগে আয় উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা। এদিকে কি কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। জায়গাটা অত্যন্ত সরু নেরো, এখানে গুদাম 220টা গুদামের মধ্যে আগুন লাগছে। এখন হলো ঈদমুখী বাজার, এখানে বাজার এই যে ঈদ উপলক্ষে পর্যাপ্ত পরিমাণ গুদামের মধ্যে কাপড় ছিল। সবার পর থেকে রমজানমুখী আমাদের ব্যবসায়ীরা বিভিন্ন জনের কাছ থেকে টাকা লগ্নি করে এই ব্যবসাটা করে আর কি। 5 আগস্টে বাংলাদেশের মানুষ যে ঐক্য দেখিয়েছে তারপর আর কোনো প্রতিবিপ্লব এই দেশের মানুষ সহ্য করবে না, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ATM মাসুম। রোববার ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, স্বৈরাচারের বিচার এই দেশের মাটিতে করতে হবে। 5 তারিখ যে ঐক্য দেখিয়েছি সেই ঐক্যকে অটুট রাখতে হবে। কোনো ধরনের প্রতিবিপ্লবী বাংলাদেশের বিরুদ্ধে নাশকতাকারী অন্যায়কারীকে বাংলাদেশে আমরা আর বরদাস্ত করব না। স্বৈরাচার বাংলাদেশে ফিরে আসুক, এটা আর কোনোদিন আমরা হতে দেব না। দেশের বাইরের খবর। ফিলিস্তিনিদের সমর্থনে আয়ারল্যান্ড আর লন্ডনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। যুক্তরাজ্যে মধ্য লন্ডনের রাস্তাঘাট দখলে নেয় বিক্ষোভকারীরা। এ সময় ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে ফিলিস্তিনিদের মুক্তির দাবি তোলেন তারা। পাশাপাশি ইসরায়েলকে অস্ত্র সরবরাহের বিরোধিতা করে কঠোর প্রতিবাদ জানানো হয়। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাক্ষাতের ইস্যুতে ক্ষুব্ধ হয়ে ডাবলিনে ফিলিস্তিনিদের পতাকা হাতে বিক্ষোভ করেন দেশটির সাধারণ মানুষ। এ সময় ডোনাল্ড ট্রাম্পকে স্বৈরশাসকের উপাধিও দেওয়া হয়। অন্যদিকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি সহ ইসরায়েলি বন্দীদের মুক্তির দাবিতে তেল আবিবের রাজপথে নেমে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেন শত শত ইসরায়েলি। নতুন করে যুদ্ধবিরতি আলোচনায় বিলম্বের সুযোগে গাজা উপত্যকায় আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েল। নতুন করে প্রাণ গেছে 9 জনের। এর মধ্যে উত্তরাঞ্চলের বেইত লাহিয়াতে ড্রোন হামলা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। উপত্যকায় ট্রাক প্রবেশ করছে না, নেই বিদ্যুৎ সরবরাহ, পানি সংকট পৌঁছেছে চরমে। এমন অবস্থায় অনবরত হামলা না হলেও প্রাণ নিয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে গাজাবাসীর জন্য। যুদ্ধবিরতির মধ্যে গাজা ও অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে 150-র বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। যুদ্ধের সময় হত্যাযজ্ঞের পর মধ্য গাজার শিফা হাসপাতালের প্রাঙ্গণ থেকে 61টি মরদেহ উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে প্রাণ গেছে অন্তত 35 জনের। এর মধ্যে মিজৌরি অঙ্গরাজ্যে নিহত হয়েছেন 12 জন। এছাড়া কানসাসে 8, আরকানসাসে 3, মিসিসিপিতে 6, টেক্সাসে 3 ও ওকলাহোমায় 1 জন নিহত হয়েছেন। গেল শুক্রবার থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত এনেছে টর্নেডো। এতে লণ্ডভণ্ড হয়েছে সেখানকার বাড়িঘর, ধ্বংস হয়েছে যানবাহন, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 5টি অঙ্গরাজ্যের প্রায় 17,000 পরিবার। যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে 1,70,000 একর এলাকা। ওকলাহোমার গভর্নর জানান, শুষ্ক মৌসুম আর অতিরিক্ত বাতাসের কারণে ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়েছে দাবানল। অঙ্গরাজ্যের বিভিন্ন স্থান ছাইয়ে পরিণত হয়েছে। কেবল ফসলি জমি, বনাঞ্চল নয়, পুড়ে গেছে বসতবাড়ি আর যানবাহনও। গাছপালার পুড়ে যাওয়া অংশ থেকে থেমে থেমে বের হচ্ছে ধোঁয়া। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 300 স্থাপনা। হাজার হাজার মানুষ এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ার একটি নাইট ক্লাবে ভয়াবহ আগুনে অন্তত 59 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দগ্ধ হয়েছেন শতাধিক। প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্টের সময় মঞ্চে থাকা আগুনের স্ফুলিঙ্গ থেকে ঘটনাস্থলের সিলিংয়ে আগুন ধরে যায়। পরে তা ছড়িয়ে পড়ে পুরো মঞ্চে, এরপর পুরো ভবনে। আহতদের সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দিয়েছে দেশটির সরকার। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী। এ ঘটনায় দায়ীদের শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছে নর্থ মেসিডোনিয়া সরকার। সরকারি সূত্র বলছে, কনসার্টে অন্তত 1500 মানুষ উপস্থিত ছিল।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় আধা সামরিক বাহিনীর 5 সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 30 জন। স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তান সংবাদ মাধ্যমের তথ্য বলছে, নস্কি জেলার একটি মহাসড়কে বিস্ফোরক বোঝাই একটি ট্রাক নিয়ে আধা সামরিক বাহিনীর গাড়ি বহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গেল সপ্তাহে একটি ট্রেন ছিনতাইয়ের পর 36 ঘন্টার বেশি সময় 3 শতাধিক যাত্রীকে জিম্মি করে রাখে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি অর্থায়নে পরিচালিত গণমাধ্যমে তহবিল কাটছাঁটের ঘোষণার পর 1300 কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ভয়েস অফ আমেরিকা। প্রতিষ্ঠানটির পরিচালক জানান, 50 ভাষায় সারা বিশ্বে কার্যক্রম চালানো গণমাধ্যম ভয়েস অফ আমেরিকার সাংবাদিক, প্রযোজক ও সহকারীদের ছুটিতে পাঠানো হয়েছে। ভয়েস অফ আমেরিকান প্যারেন্ট কোম্পানি কয়েকটি রেডিও থেকেও কর্মী ছাঁটাই করা হয়েছে বলেও জানানো হয়। 1942 সালে প্রতিষ্ঠিত ভয়েস অফ আমেরিকা বর্তমানে সপ্তাহে 36 কোটি মানুষের কাছে পৌঁছায়। স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার মোট কর্মী 3500। 2024 সালে এই প্রতিষ্ঠানের বাজেট ছিল $88 কোটি। 2027 বিশ্বকাপের জন্য বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। মুশফিক রিয়াদের অভিজ্ঞতার অভাব পূরণ না হলেও নতুনদের জায়গা তৈরির আদর্শ সময় এখন। তাই দেশের ঘরোয়া লিগগুলো থেকেই বের করে আনতে হবে ভবিষ্যতের জাতীয় দলের ক্রিকেটারদের। বিসিবির যথাযথ পরিকল্পনা থাকলে সাফল্য আসবে, এমনটাই অভিমত সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের। 27 বিশ্বকাপ আপনি কোথায় খেলবেন, কি কন্ডিশনে খেলবেন, উইকেট ভালো হবে আপনি জানেন, আপনার স্ট্রেংথ উইকনেস কোথায় আছে, আপনি কি চান বাংলাদেশের ইনক্লুশন। যদি আপনি মনে করি যে আমি যেমন একটা সুইমিং অলরাউন্ডের অভাব মনে করি বাংলাদেশ ক্রিকেটে, বা আমি ধরেন আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি একটা কথা বললাম, তা আপনি এটার জন্য কী করবেন? আপনি এই গত 6 মাসের মধ্যে, নেক্সট 6 মান্থের মধ্যে আপনাকে এরকম ঢাকা লিগে যারা ইয়াংস্টার বলেন, সিনিয়র প্লেয়ার বলেন, যারাই আছে এরকম ব্যাটিং অলরাউন্ডার বা বোলিং অলরাউন্ডার যারাই থাকুক, ব্যাটিং অলরাউন্ডার হতে পারে সেটা, যে কিনা 6 বোলার হিসেবে বল করতে পারবে, সেরকম প্লেয়ারদেরকে আমার মনে হয় যে নার্সিং করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। নানা আলোচনার পরও বাস্তবায়ন হলো না বাংলাদেশ আফগানিস্তান সিরিজটি আয়োজনে একাধিক বৈঠক করা হলেও শেষ পর্যন্ত আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এদিকে সিনিয়র ক্রিকেটারদের বিদায় আসন্ন জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও ভারত সিরিজে পাইপলাইনে থাকা ক্রিকেটারদের সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট। এই মুহূর্তে নাই, এরকম কোনো কিছু নাই। রাইট সময় প্লেয়ারদের সুযোগ দিতে চাই, রাইট কন্ডিশনে, এবং এট দ্য সেম টাইম আমরা জিততেও চাই ম্যাচ। তো এটা কম্বিনেশন করতে হয়। সো আমরা শুধুমাত্র নতুনদের চান্স দিব, কোনো মানে আমরা চাই তো ম্যাচটা কম্পিটিটিভ জিততে চাই। পুরুষ ফুটবলের জন্য পৃষ্ঠপোষক খুঁজে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী 5 বছর দেশের ফুটবল উন্নয়নে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। রোববার ব্যাংকটির প্রধান কার্যালয়ে বাফুফে ও ইউসিবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর আগে জাতীয় ফুটবল দলের কিট স্পন্সর হিসেবে দৌড়কে যুক্ত করে বাফুফে। পুরুষ ফুটবলের সংকট কাটতে চলেছে এমনটা জানিয়ে বাফুফে সভাপতি বলেন, দেশের ফুটবল উন্নয়নে কর্পোরেট সহযোগিতা প্রয়োজন। এছাড়া 6 বছর পর ফিফার অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়া বাফুফের পৃষ্ঠপোষক পাওয়ার ব্যাপারে আরও সহায়ক ভূমিকা রাখবে। যখন ফিফা ইন্টারন্যাশনাল অডিটরের মাধ্যমে বিএফএফকে ক্লিন চিট দিয়ে দিচ্ছে 6 বছর পরে, সেটাও তার মানে যে অবশ্যই অর্থনৈতিক সচ্চার আমাদের গতি ফিরত এসেছে। যত আমরা খেলা খেলবো, যত অ্যাক্টিভিটি বাড়বে, ওনাদেরও অবদান বা পার্টনারশিপ বা দায়িত্ব সেখানে বাড়বে। হামজা চৌধুরীর মতো আরও অনেকগুলো প্লেয়ার আসবে। ইতিমধ্যে আমি বলতে পারি যে হামজা চৌধুরীর আসার পিছনেও কিন্তু ইউসিবিএল, পিএলসির অনেক বড় অবদান আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে 91 রানে অল আউট পাকিস্তান। সিরিজের প্রথম টি-20তে কিউইদের কাছে পাত্তাই পেল না বাবর রিজওয়ান ছাড়া গঠিত নতুন পাকিস্তান দল। 5 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 9 উইকেটের বড় জয় পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। ক্রাইস্টচার্চে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। তবে ইনিংসে 1 রান তুলতেই 3 উইকেট হারায় সফরকারীরা। 70 রানের আগে 7 এবং 90 রান করার আগেই 9 উইকেট নিয়ে পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয় নিউজিল্যান্ডের বোলাররা। শেষ পর্যন্ত 92 রানের টার্গেট পেলে মাত্র 5 ওভারেই 53 রান তোলেন 2 কিউই ওপেনার সাইফার্ট ও অ্যালেন লেন। এরপর সাইফার্ট ব্যক্তিগত 44 রান করে ফিরলেও 9 উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। লিওনেল মেসি মাঠে নামবেন আর রেকর্ড করবেন, গেল বছরগুলোতে এটাই চিরাচরিত নিয়মে পরিণত হয়েছে। এবার জ্যামাইকান ক্লাব
ক্যাভেরিওরের বিপক্ষে গোল করে ব্যতিক্রমী এক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার। এ নিয়ে 36টি ভিন্ন দেশের মাটিতে গোল করার কীর্তি গড়লেন এলএম10। জাতীয় দলের হয়ে নিজ দেশ আর্জেন্টিনায় এখন পর্যন্ত 35টি গোল করেছেন মেসি। ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল করেছেন স্পেনের মাটিতে। কাতালুনিয়ার ক্লাব বার্সেলোনার হয়ে 500-র বেশি গোল আছে খুদে জাদুকরের। অন্যদিকে ইন্টার মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে গোল আছে 55টি। ফ্রান্সে 2 মৌসুমে গোল করেছেন 34টি। এছাড়াও ব্রাজিলে 9, ইংল্যান্ডে 9, কাতারে 7 সহ ডেনমার্ক, গ্রিস, চীনের মাটিতে 1টি করে গোল করেছেন বিশ্বকাপ জয়ী এই তারকা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।